প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অশেষ শুভকামনা সবার জন্য। 2 মিনিট 45 সেকেন্ডের একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। আর তাতে করে সংশ্লিষ্ট এলাকা, যেই এলাকার ঘটনাটি, সেই এলাকায় সৃষ্টি হয়েছে তোলপাড়। শুধু সেই এলাকা না, সেই এলাকা ছাড়িয়ে এখন পুরো দেশে ছড়িয়ে পড়ছে নিউজটি, কারণ যেহেতু গণমাধ্যম রিপোর্ট করেছে। প্রিয় দর্শক শ্রোতা, এইটি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার একটি ঘটনা। আর ঘটনা বলতে এখানে আসলে একটি টেলিফোনিক কনভারসেশন, টেলিফোনে কথা হচ্ছিল দুজন মানুষের মধ্যে, সেই অডিও ক্লিপটি ছড়িয়ে পড়েছে। আর সেই দুজন মানুষ হলেন পীরগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মাহমুদুল হাসান এবং একই উপজেলার ছাত্র দলের সভাপতি মুস্তাফিজুর রহমান মিলু। এই দুজনের কথোপকথন ছড়িয়ে পড়েছে। আর সেখানে আসলে দুজনের মধ্যে একটি অপ্রীতিকর বিষয় নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে সেই ক্লিপে। আর বিষয়টি ছিল একটি নিয়োগকে কেন্দ্র করে। প্রিয় দর্শক শ্রোতা, প্রধানমন্ত্রীর সেই ফ্যামিলি কার্ডের শুমারি চলছিল। তো শুমারি কথাটির মানে হলো, ইন কেস কারো জানা না থাকে, ইংরেজিতে আমরা সেন্সাস বলি। সেন্সাস অনেকেই জানি আমরা। শুমারি যে সেন্সাসের বাংলা, এটি অনেকের অনেক সময় মনে থাকে না, কারণ বাংলা অনেক সময় ইংরেজির চেয়ে কঠিন। তো ফ্যামিলি কার্ড শুমারি কিংবা সেন্সাস কিংবা জরিপ বলা যেতে পারে, গণনা। তো এই কাজের জন্যে তথ্য সংগ্রাহক নিয়োগ করা হবে বা তথ্য সংগ্রহকারী। আর পদের সংখ্যা হলো 185টি। আর 185টি পদের বিপরীতে সেই উপজেলায়, পীরগঞ্জ উপজেলায় আবেদন করেছেন 2082 জন মানুষ। আর সেই তথ্য সংগ্রহকারীদের সুপারভাইজারের জন্য পদ আছে 19টি পদের জন্য আবেদন করেছিলেন 315 জন। তো গত 30 জুলাই পরীক্ষা হয়, লিখিত পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষা, সব কিছু। আর 7 আগস্ট রাতে উপজেলা প্রাঙ্গণে ফলাফল টাঙিয়ে দেওয়া হয়, প্রকাশ করা হয় অফিশিয়ালি সবাইকে জানাবার জন্য। বিজয়ীদের নাম সেই তালিকায় থাকে, আর সেইটি বাঁধিয়েছে যত গোল। তো উপজেলা ছাত্রদল সভাপতি সেই ফলাফলে সন্তুষ্ট হতে পারেননি। 2 মিনিট 45 সেকেন্ডের অডিও ক্লিপ থেকে সেটি জানা গেছে, কনভারসেশন থেকে। তিনি সন্তুষ্ট হতে পারেননি কারণ তার দলের কেউ নিয়োগ পাননি। এটি নিয়ে তার কষ্ট। তো একটু দেখে নেই তাদের জবানিতে কথোপকথনটা কেমন ছিল, কে কিভাবে কথা বলেছেন আর কি বলেছেন। আচ্ছা, মুস্তাফিজুর রহমান বলেন, মুস্তাফিজুর রহমান পীরগঞ্জ উপজেলা ছাত্র দলের সভাপতি, যার কথা বলছিলাম। তিনি বলেন, সে কনভারসেশনে তার অংশ, নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের একটি অংশ আওয়ামী লীগ ও জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত। প্রিয় দর্শক শ্রোতা, তার এই বক্তব্য, আসলে দুজনের বক্তব্যই খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। ভেরি ইন্টারেস্টিং এবং তাৎপর্যপূর্ণ এই বক্তব্য। নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের একটি অংশ আওয়ামী লীগ ও জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত। ছাত্র দলের শতাধিক আবেদনকারী থাকলেও একজনও নিয়োগ পাননি। এ বিষয়ে শিগগির সংবাদ সম্মেলন করে তথ্য প্রমাণ তুলে ধরার কথাও জানিয়েছেন এই ছাত্রদল সভাপতি। অন্যদিকে ইউএনও মাহমুদুল হাসান বলেন, নিয়োগে কোনো রাজনৈতিক দলের সুপারিশ নেওয়া হয়নি। লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় যারা ভালো করেছেন তাদেরই নিয়োগ দেওয়া হয়েছে। আচ্ছা, মোস্তাফিজুর রহমান বলছেন, ছাত্রদল নেতা, আপনি এভাবে সরকারের রেপুটেশন ঠিক করলেন এই জামায়াত আর আওয়ামী লীগগুলোকে দিয়ে? জবাবে ইউএনও বলেন, তিনি জামায়াত আওয়ামী লীগ চেনেন না। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা বা NSI এর কাছ থেকে তথ্য নিয়ে এবং পরীক্ষার ফলের ভিত্তিতে নিয়োগ দিয়েছেন। মোস্তাফিজুর রহমান দাবি করেন, তার দেওয়া তালিকায় থাকা ছাত্রদলের নেতাদের কাউকেই রাখা হয়নি। ইউএনও জবাবে বলেন, কোনো তালিকা দেখে নিয়োগ দেওয়া হয়নি। ব্যবহারিক পরীক্ষা বা ভাই নম্বর না পেলে
কাউকে নেয়ার সুযোগ নেই। পরে মোস্তাফিজুর রহমান অভিযোগ করেন, ফ্যামিলি কার্ডের মতো বিএনপির পাইলট প্রজেক্টে রাজনৈতিকভাবে বিতর্কিত ব্যক্তিদের যুক্ত করা হচ্ছে। ইউএনও বলেন, গোয়েন্দা সংস্থা থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে কিছু ব্যক্তিকে বাদ দেওয়া হয়েছে। কারো বিরুদ্ধে নির্ভরযোগ্য অভিযোগ থাকলে অপেক্ষমান তালিকা থেকে অন্যজনকে নেওয়া হবে বলেও জানান তিনি। আচ্ছা, অডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও মাহমুদুল হাসান বলেন, এটা সিম্পল বিষয়। আমি ভাত খাচ্ছিলাম, আমাকে কল দিল, কনভারসেশন হয়েছে। এটা আবার উনিই রেকর্ড করেছেন। ছাত্রদল নেতার কথা বলা হচ্ছে, সেই নেতাই সেটি রেকর্ড করেছেন। করে এটা নাকি কাকে কাকে দিয়েছেন, সামহাউ এটা সোশ্যাল মিডিয়াতে চলে এসছে আর কি। মোস্তাফিজুর রহমান অভিযোগ করে বলেন, যারা নিয়োগ পাইছে তাদের মধ্যে বেশিরভাগই আওয়ামী লীগ। আমরা অলরেডি 8 থেকে 10 জনের 12 জনের ছবি পাইছি, ফুটেজ পাইছি। যারা বিগত দিনে আওয়ামী লীগের রাজনীতি করত তারা এখানে নিয়োগ পাইছে। তারপরে এখানে 60 ভাগ জামায়াতের পরিবারের লোক, তারা রানিং জামায়াত করতেছে। ইউএনও ছাত্রদলের কাছে একটি তালিকা চেয়েছিলেন দাবি করে মোস্তাফিজুর রহমান বলেন, আমার ছাত্রদলের ছেলেপেলের প্রায় শতাধিকের উপর আবেদন করেছিল, তাদের একজনেরও রাখা হয় নাই, একজনকেও না। যেহেতু এইটা আমাদের পার্টিরই একটা প্রজেক্ট, ভাবমূর্তি ক্ষুণ্ণ না হওয়ার জন্য আমাদের দলীয় লোকজন এখানে নিয়োগ পেলে তারা ভালোভাবে কাজ করত, এই নিয়ে তার সঙ্গে কথা বলেছি। তবে ইউএনও বলেন, আমি কারো কোনো সুপারিশ নেই নাই, নট আ সিঙ্গল ওয়ান, জিরো। কোনো দলের, কোনো ব্যক্তির, কোনো মিডিয়া কর্মীর, কোনো আত্মীয় স্বজন, নাথিং। একদম জিরো তদবিরে আমি কাজটা করেছি, জাস্ট মেধার ভিত্তিতে। ছাত্রদলের একজনও কেন নির্বাচিত হননি, এই প্রশ্নের জবাবে ইউএনও বলেন, পেয়েছে 35-40, 70-এ পাশ হওয়া লাগবে, তাহলে কিভাবে নিব? প্রিয় দর্শক শ্রোতা, এখানে ইন্টারেস্টিং পয়েন্টগুলো, ক্যাচগুলো হলো, একজন ছাত্রনেতা উপজেলা পর্যায়ের, এখনও তিনি শিক্ষার্থী, যেহেতু ছাত্রদলের নেতা বলা হচ্ছে তাকে, সেখানে কোনো কলেজে হয়তো পড়ছেন। তার কি করে এমন দুঃসাহস হলো উপজেলার প্রধান নির্বাহীর সঙ্গে একটি অবৈধ, আনজাস্ট, আনফেয়ার, আনইথিক্যাল, ডিসঅনেস্ট ব্যাপার নিয়ে এইভাবে কথা বলতে সাহস কী করে হলো? এটি হলো প্রথম প্রশ্ন। আচ্ছা, হয়েছে ভালো কথা, যেই যুক্তিগুলো সেই ছাত্রনেতা দিলেন, যে এখানে সব আওয়ামী লীগের এবং জামায়াতের এখনও রানিং জামায়াত করতেছে, তো জামায়াত যে করতেছে, এখন জামায়াতের লোকজন কি দেশে চাকরি করবে না? বাংলাদেশের জামায়াত ইসলামে তো লক্ষ লক্ষ লোক আছেন, তাদের সমর্থক, ভক্ত, কর্মী, এরা কোথায় যাবেন? তাহলে বিএনপি আমলে এদের কোনো চাকরি হবে না? এই উছিলায় তাদের বাদ দিয়ে দেওয়া হবে সব চাকরি বাকরি থেকে, যে এরা রানিং জামায়াত। এখন রানিং জামায়াত বলতে এই ছেলে কি বুঝিয়েছেন আমি আসলে জানি না, কোনটা রানিং, কোনটা ডেড, কোনটা আর চলছে না, হয়তো ক্যাটাগরি আছে তাদের কাছে। তো এখন কথা হলো, বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, তারা বোধহয় এরকমই চাইছে যে আগামী দিনগুলোতে যতদিন তারা সরকারে থাকবে, বিএনপির বাইরে আর কেউ যাতে নিয়োগ না পায়, তারা তালিকা দেবে। যেমন এই ছেলে বললেন 100টি নামের তালিকা তিনি দিয়েছেন, সেখান থেকে কিছুই নেওয়া হয়নি, কাউকে নেওয়া হয়নি, এবং জবাবদিহি চাইছিলেন কেন নেওয়া হয়নি। আচ্ছা, তো মজার ব্যাপার হলো, ইউএনও মাহমুদুল হাসান যেটি বললেন যে 35-40 পেয়েছে, নেব কীভাবে? পাশ হলো 70-এ। তো তাহলে এটি তো ছাত্রদলের দুর্ভাগ্য। এর আগেও আমরা দেখেছি, অন্যান্য বিষয়ে দেখেছি, চিটাগংয়ে পোর্টে নিয়োগের ব্যাপারে ছাত্রদলের বা বিএনপির কেউ পাশ করেনি, একজনও পাশ করছে না। তারা পাস মার্কসের অনেক নিচে তাদের মার্কস ছিল। তো এবারও দেখলাম যে 100-র মতো ছাত্রদলের নেতাকর্মী পরীক্ষা দিয়েছেন, তাদের মধ্যে কেউ 35-40-এর বেশি পাননি, যেখানে পাস নাম্বার 70। তো তাদের নিয়োগ পাবার কোনো কারণ তো দেখছি না, যদি ফেয়ার ওয়েতে নিয়োগ দেয়া না দেওয়ার বিষয়টি নির্ধারিত হয়। তো এটি আসলে দুর্ভাগ্য। এখন কি জনমনে এই প্রশ্নই
দেখা দেবে যে ছাত্রদল করলে 35-40-এর উপরে পেতে নেই, কিংবা কোনো কম্পিটিটিভ পরীক্ষায় টিকতে নেই, এরকম কি দাঁড়িয়েছে বিষয়টি? তাই তো দেখছি। প্রিয় দর্শক শ্রোতা, পুরনো একটা কথা মনে পড়ে গেল, এক্সকিউজ মি, নির্বাচনের আগের কথা, 2025-এর শেষের দিকের কথা। বিএনপির এক সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী, যিনি কিনা এখনও পটুয়াখালী এক আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির টিকেটে এমপি হয়েছেন, তো সেই আলতাফ হোসেন চৌধুরী তার পটুয়াখালীর বাড়িতে নিজ দলের বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, নিজ দল এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে একটি মত বিনিময় সভায় মিলিত হয়েছিলেন 2025-এর শেষের দিকে পটুয়াখালী জেলায় তার নিজ বাড়িতে, জেলা সদরে। সেখানে তিনি আক্ষেপ প্রকাশ করে বলেছিলেন, এটি আমি আমার একাধিক এপিসোডে আগেও উল্লেখ করেছি, গুরুত্ব বিবেচনায় বিষয়টি আবার বলছি। তিনি ক্ষোভ এবং খেদ প্রকাশ করে বলছিলেন যে তোমাদের তো নজর ছোট। তিনি ছাত্রদল, যুবদল এদের বলছিলেন, তোমাদের নজর ছোট, তোমাদের নজর হলো টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, রেলওয়ে স্টেশন, ফুটপাত, এইসবের দিকে নজর তোমাদের। আর তিনি ইঙ্গিত করছিলেন ছাত্র শিবির এবং জামায়াত ইসলামের দিকে। তিনি বলছিলেন যে তাদের নজর তো বিশ্ববিদ্যালয়ের দিকে, অর্থাৎ তারা বিশ্ববিদ্যালয় দখলে নিতে চাইছে, বিশ্ববিদ্যালয়ে প্রভাব বিস্তার করতে চাইছে, অর্থাৎ শিক্ষা কেন্দ্রিক। আর তোমাদের টার্গেট চাঁদাবাজি, এবং তোমরা টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, লঞ্চ স্টেশন, গোদারাঘাট, খেয়াঘাট, এইসব বলছিলেন তিনি। তো আসলেই নিজের দলের নেতাকর্মীদের একটি সঠিক সমালোচনা তিনি করেছিলেন। দুঃখজনক হলেও এটাই তো সত্যি। আমরা দেখছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফলাফল বা অন্যান্য বিষয় যদি দেখি, ছাত্র দলের ছেলেরা অনেক পিছিয়ে আছে তাদের প্রধান প্রতিপক্ষ ছাত্র শিবিরের ছেলেদের কাছ থেকে। যেই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র শিবিরের এবং সবগুলোতেই ভূমিধর জয় হয়েছে, সেখানে দেখা গিয়েছে পদাধিকারী যারা হয়েছেন, ভিপি, জিএস যারা হয়েছেন, তারা লেখাপড়ায় বেশ চৌকস, বরাবরই তাদের একাডেমিক রেজাল্ট ভালো, তাদের সিজিপি অনেক হাই, অর্থাৎ তারা লেখাপড়াকে কেন্দ্র করে চিন্তাভাবনা করছেন। তো এখন সেই ফলাফলের পর অনেক সময় শিক্ষার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। আমি কেন্দ্রীয় ছাত্র সংসদ পরিষদগুলোর কথা বলছি, ডাকসু, রাকসু, জাকসু, এগুলোর কথা বলছি। তখন সাধারণ ছাত্রছাত্রীদের জিজ্ঞেস করা হতো যে তারা কি মনে করে ছাত্র শিবিরকে ভোট দিচ্ছে, কিংবা ছাত্র দল তাদের পছন্দের না কেন। তখনও আমরা অনেক উত্তর গণমাধ্যম সূত্রে জানতে পেরেছিলাম। তারা বলেছিলেন যে শিবিরের ছেলেরা লেখাপড়া নিয়ে থাকে, তাদের অন্য কোনো দিকে ধান্দা নেই, চাঁদাবাজি, গুন্ডামি, ভীতি প্রদর্শন এইসব তারা করে না। তো এইসব কারণে তাদেরকে তারা আস্থায় রাখেন এবং তাদের কাছ থেকে তারা কোনো ক্ষতি আশা করেন না। এরকম কিছু বক্তব্য তখন আমাদের কানে এসেছিল, গণমাধ্যমে এসেছিল এগুলো। তো যাই হোক, এখন ঘুরে ফিরে মূল কথা হলো লেখাপড়ার বিষয়টি। তো ছাত্রদলকে অনুরোধ করব, ছাত্রদলের কেউ হয়তো আমার বক্তব্য শুনেন না, বা বিএনপির কেউ, যদি কেউ শুনেন দয়া করে ছাত্রদলকে এই বার্তাটি দেবেন। ছাত্রদল আমাদের পণ না, তারা আমাদেরই দেশের, আমাদেরই সন্তান। তাদের লেখাপড়ায় মনোনিবেশ করতে হবে। ইউএনও, ওসি, ডিসিদের ধমক দেওয়া তাদের কাজ না, তাদের কাছ থেকে চাকরি বাগিয়ে নেওয়া তাদের কাজ না। এটি যদি করতে হয় মূল দল করবে, বিএনপি বুঝবে বিষয়টি, মুরব্বীরা বুঝবে বিষয়টি। ছাত্রদের কাজ তো এটি না, উপজেলা নির্বাহী অফিসারকে ধমক দেওয়া, ডিসিকে ধমক দেওয়া, এটি ছাত্রদের কাজ না। আর এই কাজ ছাত্রলীগ করেছে, একসময় যুবলীগ করেছে। এই কাজ যদি তারা ক্রমশ বাড়িয়ে দেয়, আরও বিভিন্ন জায়গায় এইসব সমস্যাগুলো হচ্ছে পুরো দেশে, তো এইটি যখন মহামারী আকারে ছড়িয়ে পড়বে, কিছুটা ছড়িয়েও পড়েছে, এখন এটি এন্ডেমিক পর্যায়ে আছে, এটি যখন প্যান্ডেমিক হয়ে যাবে তখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাবে এবং এটি দলের পতনের কারণ হবে। লোক কিন্তু বুঝবে না, ছাত্ররা বুঝেনি এটা বিএনপির ছাত্র সংগঠন, এটা আমাদের ভুলে যেতে হবে, এরকম না বিষয়টি। ছাত্রলীগকে মাপ করেনি, ছাত্রলীগের গুন্ডামিগুলো, চাঁদাবাজিগুলো, ভীতি প্রদর্শনগুলো, অনৈতিক কাজগুলোকে আওয়ামী লীগেরই কাজ মনে করেছে দেশের মানুষ। আমরা সেটাই মনে করেছি, আমরা আলাদা করে দেখিনি। তাই ছাত্র দলের এইসব অপকর্মকে আমরা আলাদা করে দেখব না, আমরা একরকমভাবেই দেখব। আমরা ভাববো এটাই বিএনপির রাজনীতি, দেশের মানুষ এভাবেই বিএনপিকে মূল্যায়ন করবেন। আর এত তাড়াতাড়ি 5 মাসের মধ্যে বিএনপির এমন মূল্যায়ন শুরু হবে,
এটি কি কেউ ভেবে দেখেছিলেন প্রিয় দর্শক শ্রোতা? আপনারা কখনো ভেবেছিলেন? কমেন্টে জানাবেন পুরো বিষয়টি সম্পর্কে কী ভাবছেন। আর এই দৃশ্য আমাদের আর কতদিন দেখতে হবে, আর এমন চলতে থাকলে শেখ হাসিনা আমলের সঙ্গে বিএনপি সরকারের কী পার্থক্য, সেটিও কমেন্টে জানাতে পারেন। অনেক অনেক ধন্যবাদ জানবেন সঙ্গে থাকবার জন্যে। আবারও কথা হবে অন্য কোনো এপিসোডে আরেকটি টপিক নিয়ে।